যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, গণহত্যার দায়ে রেড নোটিশের আবেদন। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 21 কোটি টাকার অনুসন্ধান, 16টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত। রোহিঙ্গাদের ফেরাতে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্যের নতুন দুয়ার খোলার আশা। উচ্চশিক্ষার মান নষ্ট করেছে শিক্ষকদের লেজুর ব্যক্তির রাজনীতি, মন্তব্য শিক্ষা উপদেষ্টার। ছাত্র রাজনীতির নামে দখলদারিত্বের অভিযোগ। পূর্বাঞ্চলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় 3 আসামি 2 দিনের রিমান্ড মঞ্জুর, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্পটে দুর্ঘটনা, 1 জন নিহত, আহত অন্তত 15 জন, 10টি যানবাহন ক্ষতিগ্রস্ত। এবং সিরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ, উপসাগরীয় নিরাপত্তা অস্থিতিশীলতায় ইরানকে দোষারোপ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে গেল 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কর্মকর্তা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে দুর্নীতি অনিয়ম হয়েছে। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার এই তথ্য জানায় দুদক। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা ও অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের 9টি ব্যাংক হিসাবে মিলেছে 15,11,83,000 টাকা। এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান, অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরীয় অঞ্চলে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। সেমিনারে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে জাপান। We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are
forcibly displaced from the Rakhine State under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. দেশে উচ্চশিক্ষার মান নষ্ট হয়েছে শিক্ষকদের লেজুর বৃত্তির রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে দখলদারিত্বের কারণে, এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। জানান, পরিস্থিতি উত্তরণে শিক্ষার মান বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে কোনো শর্টকাট পথ নেই। এই জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে হবে। এজন্য শিক্ষা বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও জানান উপদেষ্টা। মেধা পাচার বন্ধে দেশের বাইরে ছড়িয়ে থাকা মেধাবীদের দেশে কাজের সুযোগ দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বানও জানান তিনি। দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির সমস্যা, এটা একটা বড় সমস্যা। এই সমস্যা নিয়ে সারাক্ষণ ভাবতে গিয়ে, লিখতে গিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে যে উচ্চমানের গবেষণা অর্জনের যে বিষয়, সেটা ঢাকা পড়ে গেছে। শুধু যে ব্রেইন ড্রেইন হয়েছে তা না, এই প্রথম বাংলাদেশে বিপরীতমুখী ধারা তৈরি হয়েছে, যেটাকে বলা হয় ব্রেইন সার্কুলেশন বা মেধা সঞ্চালন। বিদেশে গিয়ে আমাদের অনেকে ভালো করেছেন, কিন্তু তাদের মধ্যে অনেকে এই প্রথম আবার ফিরে আসা শুরু করেছেন। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের মামলায় 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা মদ্যপান করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছে বলে জানান মামলার আইনজীবী। এদিকে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে মোতাসিমের সহপাঠী ও স্বজনরা। বিল্লাল হোসেনের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 8টার দিকে মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় ঘুরতে যান বুয়েটের 3 শিক্ষার্থী। রাত 3টার দিকে ঢাকায় ফেরার পথে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশি চৌকিতে মোটরসাইকেল থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এই সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মুহতাসিম মাসুদের। আহত হয় তার সাথে থাকা 2 সহপাঠী মেহেদি হাসান ও অমিত সাহা। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট কারে থাকা 3 জনকে। তারা হলেন প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন, তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে পাওয়া যায় গাঁজা ও অ্যালকোহল। এছাড়া আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে বলে জানান চিকিৎসক। রোববার সকাল 11টায় গ্রেফতার 3 আসামিকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান। তাদের এই দুর্ঘটনা আমরা সত্যি মর্মাহত। আমরা চাই তাদের সুষ্ঠু ন্যায় বিচার হোক এবং একই সাথে মহামান্য আদালতের রায়ের উপর আমরা আস্থাশীল। আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয়, এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয়, সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। এদিন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মহসিনের আদালতে পুলিশ তাদের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মামলার আসামিরা মদ্যপান করে গাড়ি চালিয়ে শিক্ষার্থীকে হত্যা করেছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিহতর পরিবারও। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি এই মামলাটি 302 ধারায় টার্ন হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে। এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা 302 ধারায় টার্ন করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। আমি তদন্ত সাপেক্ষে এই মার্ডারের, পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এইটি সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা সাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছে 1 জন, আহত অন্তত 15 জন। রোববার মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, রাত 3:30টার দিকে ঢাকা হতে মাওয়াগামী একটি ট্রাক কেসি সড়কের আন্ডারপাসের উপরে বিকল হলে
পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়, পরে আরেকটি বাস এসে ধাক্কা লাগে। এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা পরিবহন একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ধাক্কা খায়। এতে গুরুতর আহত একজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। এছাড়া এতে অন্তত 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। দেওয়ান ইমনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শুক্রবার রাতে ঢাকা থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে যাত্রী বেশে আগেই উঠেছিলেন ডাকাত দল। বাসটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এ সময় আহত হয় অন্তত 4 জন। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বরযাত্রীবাহী মিনিবাসেও ঘটে ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় ঘটে আরও একটি ডাকাতির ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল, পরে লুটে নেওয়া হয় মালামাল। ডাকাতি হয়েছে, পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা, আর সাইড দিয়ে এভাবে বাইরে বাইরে বাঁকা করে হালাইছে। পুলিশ আসলে, আইনের লোক আসলে যদি জায়গা থাকে নিরাপদে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বাগান থেকে গাছ তুলিয়া রাস্তা ব্লক করিয়া অস্ত্রপাতি ধরিয়া যা জিনিস মালপত্র থাকে সব নিয়ে নেয় মারধর করিয়া। ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। এসব ঘটনায় মালামাল লুট করার পাশাপাশি হচ্ছে প্রাণহানি। সড়ক বাদে স্থাপন আর পুলিশের টহল বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্থানীয়রা। মাঝে মাঝে দেওয়াল টপকে আসে গ্লাস, গাড়ির গ্লাস ভাঙে আর ছিনতাই মানে হয়, খুব আতঙ্কই থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। রাতে রাস্তার মধ্যে গাছ ফেলানো হয় আধারের মধ্যে, মানে এদিক দিয়ে যদি লাইটের ব্যবস্থা করা হয় আর পুলিশ মোতায়েন করা হয় তাহলে আমাদের আসা যাওয়া সুবিধা হয় আর কি। রাত করে সিগন্যাল দেয় 3-4 জনে, সিগন্যাল দিয়ে লেজার লাইট আছে ওইটা ধরার পরে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও। রাত্রি অনেক সময় গাছ কেটে ফেলে, আবার অনেক সময় কুয়াশার মধ্যে ইটু মারে, বিটি দাঁড়ায় থাকে বা ছেলে ফেলে সাইডে দাঁড়ায় থাকে, দেখা যায় না। হয়তো গাড়ি সোলোর মধ্যে ভাঙা মধ্যে যখন ব্রেক মারে তখন দৌড় মারে চলে আসে। 3 ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানায় পুলিশ। জায়গায় আমরা যেগুলো ভালনারেবল সেখানে আমরা 24 ঘন্টা তৎপরতার মধ্যে থাকবে পুলিশ, যাতে আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 3 ডাকাতির ঘটনার পর সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব নেওয়া হয়। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। সভায় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সময় হাসান আরিফের ভূমিকা স্মরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দেখছেন সংবাদ দুপুর। চব্বিশের বিপ্লবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা মামলা ড্রাফট করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দিয়ে রমরমা বাণিজ্য করছে একটি চক্র।
আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিদেশে থাকা ব্যক্তিদের করা হয়েছে আসামি। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ চতুর্দশ পর্ব। অনুসন্ধান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মেহেদী নূর, জানাচ্ছেন এম এ আসিম। ওষুধ ব্যবসায়ী মোবারকের নাম ও তার স্বাক্ষর জালিয়াতি করে করা একটি ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাণিজ্য করছে একটি মহল। বিপাকে থানায় জিডি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। আমি আসলে মূলত ওষুধের ব্যবসা করি আজকে 20 বছর যাবত। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কেউর সাথে আমি কোনো চলাচল নাই। এখন কিছু চক্র আমার নাম দিয়ে সেটা ওই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা দিয়ে আমাকে বাদী দিয়ে আসলে এই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার ছড়াই দিছে। আসলে এই ব্যাপারে আমি জানি না কিছু। এমন মিথ্যে মামলা আর বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্টের পর একাধিক মামলায় আসামি হয়েছেন অনেক নিরীহ মানুষ। অনেকেই দেশে না থেকেও হয়েছেন আসামি। এখন শিকার হচ্ছেন অব্যাহতির নামে চাঁদাবাজির। আমি আমরা প্রবাসে থাকি এবং আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্টির সাথে আমরা জড়িত নাই। 5 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার ইয়াতে আমাদেরকে মামলায় ঢোকাই দিছে। আমার বাইক নেয়া শহীদুল ইসলাম, ওর নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানের শিকার হয়েছে। সে আদৌ হয়তো বাড়ি ঘরে থাকতে পারে না, ভয়ভীতি আছে। হ্যাঁ, কোন সময় তার অ্যারেস্ট করে নেওয়া যায়, কিন্তু সে তো একটা স্বচ্ছ ব্যক্তি। হ্যাঁ, তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা যেটা হয়রানিমূলক, এবং আমরা তো এটাতে হয়তো দুঃখ প্রকাশ করি। আন্দোলনে অংশগ্রহণ করেও মামলার আসামি হয়েছেন বিএনপি, জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এমন হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন তারা। 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, এগুলা কিন্তু বাদী বিএনপির লোক না, ঠিক আছে? এই বাদীগুলা যাদের পরিবার নিহত হয়েছে বিভিন্ন সময় আর কি। আর ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের এখানে আপনারা জানেন যে এই হেফাজতের আমাদের প্রায় 17 জন আলেম ওলামাদের এই ফ্যাসিস্ট সরকার আমি বলি হত্যা করেছে বিভিন্ন সময়। তো আমি আমার জীবনে প্রথম থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 15 বছর আওয়ামী লীগের রাজনৈতিক আমলে আমি অনেক হয়রানির শিকার হয়েছি, মামলা হকাইছি। 28 অক্টোবর ঢাকা যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী তথা পুরা বাংলাদেশের যিনি মুরব্বী আল্লামা শাইখ সাইদুর রহমান দামত বারাকাতুহু এবং জামিয়া ইউনুসিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বারাকাতুহু, দুজনের নির্দেশ হইল যে মামলা প্রথম তো হইল হেফাজতে ইসলাম কোনো মামলা করতেছে না, মামলা করতেছে যারা মারা গেছে তাদের ফ্যামিলি মামলা করতেছে। যেমন কাহারু বাবা, কাহারু ভাই, কাহারু বোন মামলা করতেছে। তো এটা নিয়ে যারা একেবারে নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বলছে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। বিভিন্ন জায়গায় রেড দিয়েছি, এটা জানার পর থেকে আমি নিজে ওসিকে বলেছি যে যেহেতু টাইপ হয় কম্পিউটার আকারে, এটা অনলাইনে যাচ্ছে, টাইপ যেহেতু হয়, সুতরাং যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য। কম্পিউটারের তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। যেই হোক, আমার কথা হলো এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত 31টি মামলা হয়েছে। এতে হয়রানি হচ্ছে শত শত নিরীহ পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শীতের দাপট বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। রোববার সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না চুয়াডাঙ্গায়। বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। এদিকে ঘন কুয়াশায় মেঘনা নদীতে ঢাকা বরিশাল রুটের 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নুসরাত শোভার ডেস্ক রিপোর্টে। ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা।
কুয়াশার কারণে চাঁদপুরে ঢাকা বরিশালগামী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। পঞ্চগড়ে হিমেল হাওয়া বইছে। সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পঞ্চগড়ে শীতের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, আর এই শীতের জন্য আমাদের জনজীবনের কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতা এসে পড়েছে। আসলে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে তো শীতের আবহাওয়া বেশি, সকাল সকাল কাজে ধরতে পারতেছি না। রাত্রেবেলা প্রচুর পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা যেটা কুলায় ওঠা মুশকিল আমাদের। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় মোড়ানো থাকছে পুরো কুড়িগ্রাম জেলা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা, বিপাকে খেটে খাওয়া শ্রমজীবীরাও। যে ঠান্ডা, গাড়ি চালা যায় না, কুয়াশায় কিছু দেখা যায় না, তারপরও প্যাডের দায়ে গাড়ি চালাইতে হয়, তাছাড়া তো উপায় নাই, কি করি। কাপড় চোপড়েরও খুব বিশেষ প্রয়োজন। এখন আমার তো কাপড় চোপড় অত নাই, এই যে ইস্তেমাত গেছি, কত ঠান্ডা। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি কুয়াশার দাপট। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দৃষ্টিসীমা ছিল 800 মিটার। কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। বেলা 11টার দিকেও গরম পোশাক গায়ে পরে চলাফেরা করছেন অনেকে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। জেলায় বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীর অধিকাংশই শিশু। এদিকে 24 ঘন্টায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং টানা 2 দিন পর সূর্যের দেখা মিলেছে ভোলায়। তবে কমেনি শীতের দাপট। দ্রুত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কথা জানান জেলা প্রশাসক। আমরা প্রস্তুত আছি। শীত আসা মাত্রই আমরা গরিব মানুষের জন্য যে কম্বল, শীতবস্ত্র বিতরণ আমরা যথাযথ করতে থাকব। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, মেহেরপুর, যশোর সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি। একই সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগবালাইয়ে আক্রান্ত রোগী। বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অবস্থান, ধর্মঘট ও কর্মবিরতি। রোববার সকালে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ব্যানারে মেডিকেল ক্যাম্পাস থেকে মিছিল বের করেন তারা। পরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন চিকিৎসকরা। আন্দোলনকারীরা বলেন, পোস্ট গ্রাজুয়েট হওয়ার পরও হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে তারা মাত্র 25,000 টাকার সম্মানী পেয়ে থাকেন, যা দিয়ে সংসার চলে না। এ নিয়ে বারবার আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এদিকে কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে রোগীদের সেবা কার্যক্রম। এই 4 বছরের আন্দোলনে আমরা অনেকবার সরকারের সঙ্গে কথা বলেছি। বিগত ফেসিস্ট সরকারের আমলেও আমাদের অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের ভাতা বাড়ানো হবে, কিন্তু বাড়েনি। 30 থেকে 35 বছর আমাদের বয়স। এরকম একটা মানুষ তো আসলে ফ্যামিলির কাছে হাত পাততে পারে না। আমরা পাশ করতে করতে আমাদের 26-27 বছর হয়ে যায়। আবার এই পোস্ট গ্রাজুয়েশনের চান্স একটা অনেক কষ্টের একটা জার্নি। সেই চান্স পাওয়ার পরে আমরা এখন এই যে 28-29 বছর বয়স এক একজনের, এখন কি আমরা ফ্যামিলির কাছে হাত পাতবো? পাততে তো পারবো না। দেখছেন সংবাদ দুপুর। 50,000 টাকা ভাতা করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেসরকারি ট্রেনি চিকিৎসকরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগ অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা, যারা বেসরকারি ট্রেনি চিকিৎসক নামে পরিচিত। তাদের যে মূল দাবিটি হচ্ছে, তাদের এই মুহূর্তে 25,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। যারা এখন FCPS, MD, MS কোর্স করছে তাদেরকে 25,000 টাকা সরকারিভাবে ভাতা দেওয়া হচ্ছে। এবং গত বছরও কিন্তু এইসব ট্রেনি চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন এবং তাদের যে দাবি সেটি কিন্তু পেশ করেছিলেন। এবং তাদের যে ওইখানে মূল দাবিটি ছিল 50,000 টাকা তাদের
ভাতা দিতে হবে, কিন্তু পরবর্তীতে আসলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরে সেটি 20,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়। সেটির কিন্তু প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু তখনও এটার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এসেছিলেন, কিন্তু তখন কর্তৃপক্ষ যারা ছিলেন বিশেষ করে বিএসএমএর ভিসি এবং অন্যান্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেটি কিন্তু তখন সেভাবে আসলে আমলে নেয়নি। তবে এরপরে কিন্তু কয়েক দফা ট্রেনি চিকিৎসকরা কিন্তু বিভিন্নভাবে তাদের দাবি দেওয়া জানিয়ে এসেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়, সেখানে কিন্তু তারা সেই রকম কোনো রেসপন্স পায়নি এবং আজকে তারা মন্ত্রণালয়ে গিয়েছিল, সেখানে কিন্তু কোনো ধরনের স্কোপ না পেয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে এবং তাদের যে দাবি 50,000 টাকা ভাতা না হওয়া পর্যন্ত আসলে তাদের যে দাবি সেটি অব্যাহত রাখবে বলে জানিয়েছে। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলতে চাই যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আপনি একটু বলবেন আমাদেরকে আসলে মূল দাবিটা ছিল কি এবং আসলে কোন প্রেক্ষাপটে আপনাদেরকে শেষ পর্যন্ত রাজপথে নামতে হলো? আমরা আসলে অনেক দিন থেকেই আমাদের প্রাইভেট চিকিৎসক যারা আমরা কোন চিকিৎসক আপনাদেরকে এটা আগে জানতে হবে। আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলোতে আমরা চান্স পাই এবং সেটা একটা খুব প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে সব মেধাবী ডাক্তাররা চান্স পায়। আর আমরাই বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসকের মেইন ভূমিকাটা পালন করে থাকি এবং আমরাই 80% চিকিৎসক যে হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোর 80% চিকিৎসক হচ্ছে আমরা প্রাইভেট এই যে ট্রেনিরা। আমরা মেইনলি এমডিএমএস এবং এফসিপিএস ট্রেনি। আমরা ট্রেনিরা মাত্র আগে আমাদের এটা 1 বছর আগে ছিল 20,000 টাকা। এটা আমরা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা মাত্র 5,000 টাকা বাড়ানো হয়, পরবর্তীতে এটা 25,000 টাকা করা হয়। কিন্তু 25,000 টাকা দিয়ে একজন ট্রেনি কিভাবে তার সংসার চালাবে? এই ট্রেনিদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে 30 থেকে 45 বছর। 30 থেকে 45 বছরের একজন ডাক্তার 25,000 টাকা দিয়ে তার সংসার চালাতে পারে না। তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলি সবকিছু মিলে ঢাকায় একজন ট্রেনির জন্য সংসার চালানো অনেক কঠিন। এই জন্য আমাদের একটাই দাবি, আমাদেরকে ভাতা 50,000 করতে হবে। আমাদের ভাতা 50,000 না করলে আমরা রাজপথ ছাড়বো না এবং এটা প্রজ্ঞাপন আসতে হবে। প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমাদের মৌখিক আশ্বাসে আমরা রাজি হব না। আপনাকে ধন্যবাদ। আমরা নেন্সি যেমনটা শুনছিলাম যে আসলে 50,000 টাকা তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়ছেন না, সেটি বলছেন। কারণ তারা বলছেন যে এর আগেও কয়েকবার আসলে তারা আন্দোলন করতে হয়েছিল এবং সেখানে মৌখিক আশ্বাস দেওয়ার পরে আসলে যৌক্তিক কোনো সমাধান হয়নি। এর প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলনে নামছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নেন্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। দেখছেন সংবাদ দুপুর।